ডক্টর আবিদা তাসনিম রেজা। আজকে 10 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমার যে ক্লাসের টপিক সেটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। আপনারা সবাই এই অ্যাকিউট করোনারি সিনড্রোমে যে ইসিজি গুলো লাগে সেগুলো সম্পর্কে কম বেশি সবাই জানেন, কিন্তু আমাদের যে গ্যাপগুলো যেগুলো আছে আশা করি এই ক্লাসটার মাধ্যমে আপনাদের সেই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। কারণ আমাদের মোস্ট পরীক্ষায় যে সবচেয়ে কমন যে ইসিজিটা আসে সেটা শুধু আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনে তা বলবো না, পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশনেও কিন্তু অ্যাকিউট করোনারি সিনড্রোম, বিশেষ করে অ্যাকিউট এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট এমআই যেটা এসটি এলিভেটেড এমআই, সেইটার ইসিজি কিন্তু প্রতিটা পরীক্ষাতেই দেওয়া হয়। নট অনলি এমবিবিএস, এমআরসিবি পরীক্ষায় আসে, এমআরসিবি পরীক্ষার যেটা যে রিটেন পার্ট 2 যেটা সেখানে আসে, আর হচ্ছে এফসিপিএস এ অসপিতে আমাদের আসবে, এবং এমডি যারা ফেজ এ তে আছেন তাদের অসপিতে যেমন আসবে, ফেজ বি এর অসপিতে বিশেষ করে যারা কার্ডিওলজি স্টুডেন্ট তাদের কিন্তু এই অ্যাকিউট এমআই এর ইসিজি গুলো আসবে। বাট এক একটা লেভেলে এক এক রকম ভাবে আমাদের জানতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের ইসিজির সবচেয়ে যেটা যে আমরা যখন রিয়েল লাইফে অ্যাজ আ ডক্টর ইন্টার্নশিপ থেকে শুরু করে আমরা যখন এমনি অনারারি করব, ট্রেনিং এ থাকবো, বা আমরা যখন নিজে প্র্যাকটিস করব, বা আমরা জিপি হিসেবে কাজ করব, সবগুলোতেই কিন্তু এরকম ইসিজি নিয়ে যে কোনো সময় আমাদের কাছে পেশেন্ট চলে আসতে পারে। তো আমাদের সব সময় আমাদের খেয়াল থাকবে যেন আমরা কারেক্টলি ডায়াগনোসিস করতে পারি। কখনো কখনো কিছু ইসিজি আসবে যেগুলো দেখে মনে হবে অ্যাকিউট এমআই এর মতোই, কিন্তু আসলে অ্যাকিউট এমআই না। অনেকে কিন্তু ওভার এনথুসিয়াস্টিক হয়ে ওভার ট্রিটমেন্ট করে ফেলতে পারেন। আবার অনেক সময় দেখা যাবে যে এমআই নিয়ে পেশেন্ট এসেছে কিন্তু আমরা ইসিজিটা হয়তো ঠিকমতো কোরিলেট করতে পারিনি, তখন কিন্তু আমরা সেই পেশেন্টকে বাসায় পাঠিয়ে দিয়ে যদি ভুল করে, সেক্ষেত্রে পরবর্তীতে পেশেন্ট আরো খারাপ ফিচার্স নিয়ে আমাদের কাছে চলে আসতে পারে। তো আমাদের এই ইসিজিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে ইসিজি গুলো সম্পর্কে যাদের কনফিউশন আছে সেগুলো সম্পর্কে একটু কনফিউশন গুলো দূর করতে। কেমন? সো তো আজকে আমি অ্যাকিউট করোনারি সিনড্রোমের ইসিজি নিয়ে তাহলে ডিসকাস করছি। সো অ্যাকিউট করোনারি সিনড্রোম এটা আসলে কি, এটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। প্রথমে কি হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক আমাদের শরীরে জমা হচ্ছে। কোনো কারণে এই অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক জমা হতে হতে যখন আমাদের করোনারি আর্টারি গুলো আস্তে আস্তে যখন প্লেক জমা হয়ে আস্তে আস্তে যখন ন্যারো হয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই প্লেকের মধ্যে যখন থ্রোম্বাস জমে অথবা কোনো কারণে ওইখানে যদি আলসারেশন হয় অথবা ফিশারিং হয়, তখন হঠাৎ করে সেই রক্তনালীটা বন্ধ হয়ে যেতে পারে। যদি বন্ধ হয়ে যায় তখন কি হয়, সেইখানে আর রক্ত প্রবাহিত হয় না। তো হঠাৎ করে আমাদের সেই করোনারি আর্টারির রক্তটা বন্ধ হয়ে যায়, ফ্লোটা, করোনারি ব্লাড ফ্লোটা সাডেনলি আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে, সেই করোনারি আর্টারি যখন বন্ধ হয়ে যায়, করোনারি আর্টারির মেইন কাজই কিন্তু আমাদের হার্ট মাসেলকে সাপ্লাই দেওয়া। তো হার্ট মাসেলে ইনজুরি হচ্ছে, লিডিং টু আলটিমেটলি ইনফার্কশন। ইনফার্কশন মানে কিন্তু অলরেডি সেই হার্ট মাসেলটা নেক্রোসড হয়ে মারা যাওয়া, এবং সেই মাসেলটা কিন্তু আর রিভাইভ করা পসিবল না। সো এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে আমরা টেমি বলি শর্টকাট। সেকেন্ড হচ্ছে নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর নন এসটি এলিভেটেড এমআই, আর আনস্টেবল অ্যানজাইনা। এই তিনটাই হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোমের স্পেকট্রামের মধ্যে পড়ে। তো এসটি এলিভেশন আমরা নামেই বুঝতে পারছি যে ইসিজি কি হবে, এই এসটি এলিভেশনটা এসেইছে ইসিজি দিয়ে। তো এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। নাম্বার 2 যেটা, সেটা নন এসটি এলিভেশন, মানে এসটিটা এলিভেটেড হয়নি বাট ইসিজিতে ডেফিনেটলি চেঞ্জ আছে।
আর আনস্টেবল অ্যাঞ্জাইনা। So what is the difference between non-ST elevation myocardial infarction and unstable angina? দুইটাই কিন্তু acute coronary syndrome, দুইটাই কিন্তু emergency basis এ ম্যানেজ করতে হবে, কিন্তু প্রথমটার ক্ষেত্রে আমাদের ট্রোপোনিনটা রেইজ হয়ে যাবে, ঠিক আছে? আমরা যখন ব্লাডে ট্রোপোনিন করব, ট্রোপোনিন আই, তখন সেই কার্ডিয়াক মার্কারটা বেড়ে যাবে। বাট আনস্টেবল অ্যাঞ্জাইনাতে সব ফিচার্স থাকবে, ইসিজি চেঞ্জ থাকবে, কিন্তু ট্রোপোনিনটা বাড়বে না। সো দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন নন এলিভেটেড এমআই এন্ড আনস্টেবল অ্যাঞ্জাইনা। কিন্তু দুইটাই কিন্তু অ্যাকিউট এমার্জেন্সি এবং দুইটাই আমাদের ম্যানেজ করতে হবে। সো এইখানে আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে আমরা ট্রোপোনিন যেহেতু বাড়ছে না, আমরা কি দেখে ডায়াগনোসিস করব? নাম্বার 1, ডেফিনেটলি পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রিটা নিব, ফিজিক্যাল এক্সামিনেশন করব। সেকেন্ড, কিন্তু ইসিজি দেখে আমরা বুঝতে পারবো। যদি পেশেন্টের চেস্ট পেইনের সাথে ইসিজির চেঞ্জ আসে, তখন কিন্তু আমরা সেটাকে আনস্টেবল অ্যাঞ্জাইনা হিসেবে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। কেমন? সো অ্যাকিউট করোনারি সিনড্রোম বলতে আমরা এই তিনটাকেই বুঝি। সো আমরা আলাদা আলাদা করে প্রতিটারই ডায়াগনোসিস আমরা বোঝার চেষ্টা করব। কেমন? সো প্রথমেই আমি একটু প্যাথোফিজিওলজিটা বলে নেই, ঠিক আছে? তো আপনারা এগুলো অবশ্যই, আমি জানি যে আপনারা পড়ে এসেছেন, তাই না? আপনারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে ডেফিনেটলি এগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখেন এবং খুব রিসেন্টলি আপনি এই জিনিসগুলো আপনারা পড়ে এসেছেন। তারপরে একটু রিক্যাপিচুলেশন, যেটা যে এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি যে কার্ডিয়াক মাসল হঠাৎ করে কি হয়, যদি কোনো কারণে করোনারি আর্টারিটা অবস্ট্রাকশন হয়, তখন কি হয়, হঠাৎ করে সেখানে ব্লাড সাপ্লাইটা কমে যায়, তাই না? ব্লাড সাপ্লাইটা কোথায় কমে যায়? করোনারি আর্টারিতে। তখন কি হয়, হার্টের মাসল যে পরিমাণ নিউট্রিশন লাগে সেই পরিমাণ নিউট্রিশন তারা পাচ্ছে না। তো সেই এরিয়া যেখানে, যেই করোনারি আর্টারিটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, সেই এরিয়াতে কি হচ্ছে, সেই এরিয়াতে ইস্কিমিয়া হচ্ছে। ইস্কিমিয়া হচ্ছে সেখানে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে সেখানে অক্সিজেনের অভাব হচ্ছে, তাই না? এই ইস্কিমিয়াটা হুইচ লিডস টু ইনজুরি। মানে কি, যখন ইস্কিমিয়া হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে না, কার্ডিয়াক মাসল তার নিউট্রিশন পাচ্ছে না, তখন কিন্তু সেই যে কার্ডিয়াক মাসল সেখানে ইনজুরি হচ্ছে। আলটিমেটলি আমরা যদি আনট্রিটেড অবস্থায় পেশেন্টকে রেখে দেই এবং কোনো কারণে তার চেস্ট পেইন হচ্ছে, চেস্ট পেইন হয়ে আমরা হয়তো ট্রিটমেন্ট শুরু করতে পারছি না, অথবা সেই পেশেন্টটি হয়তো দেরিতে সিমটম গুলো বুঝতে পারছে, তখন কি হচ্ছে, সেই এরিয়াতে ইনফার্কশন হচ্ছে। তাহলে স্টেজগুলো আমরা যদি মনে রাখি, প্রথমেই শুরু হয় ইস্কিমিয়া, তারপর হয় ইনজুরি, লাস্টলি ইনফার্কশন। সো যদি আমরা এটা চিন্তা করি যে ইস্কিমিয়ার ইনজুরি এগুলো কি রিভার্সিবল? হ্যাঁ, এগুলো রিভার্সিবল। যদি আমরা সাথে সাথে আমরা ট্রিটমেন্ট করতে পারি, তখন এই স্টেজে কিন্তু আমরা হার্টের যে ইনজুরিটা সেটা আমরা রিভার্স করতে পারবো। বাট ইনফার্ক্ট মিন্স ডেথ অফ সেলস which is irreversible. So myocardial infarction হলে কিন্তু যে সেল ডেথটা হচ্ছে, সেখানে আমি যতই ব্লাড ফ্লো স্ট্যাবলিশ করি সেটা কিন্তু ইরিভার্সিবল হয়ে যায়। সো ইনফার্কশন আমরা আসলে ট্রিটমেন্টটা কি করি? আমরা যে রক্তনালী যে ব্লকটা, সেইটা আমরা চেষ্টা করি সেই ব্লকটা রিমুভ করতে। কেন? যাতে অলরেডি যেটুকু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, ফার্দার যাতে ড্যামেজ না হয় এবং কার্ডিয়াক মাসল, এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, সেটা যেন ফার্দার ড্যামেজ না হয় সেটাই প্রিভেন্ট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আপনারা বুঝতেই পারছেন যে ইসিজির রোলটা এখানে কতটুকু। কেমন? সো এখানে এই ছবিটা একটু দেখেন, আমাদের যে এসটি এলিভেশন এমআই এন্ড নন এসটি এলিভেশন এমআই, এই দুটো এমআই এর মধ্যে যে প্যাথোফিজিওলজিক্যাল কিছুটা পার্থক্য আছে। কেমন? দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই যে নন এসটি এলিভেশন এমআই তে আমার ইসিজির চেহারাটা কেমন হবে এবং এসটি এলিভেশন এমআই তে আমার ইসিজির চেহারাটা কেমন হবে। তো আমরা জানি যে হার্টের এই যে ইপিকার্ডিয়াম, যেটা ইপিকার্ডিয়াম এন্ড সাব এন্ডোকার্ডিয়াম, এই যে দুইটা পোরশনই যদি আমাদের পুরোটুকুই যদি ইনফার্কশন হয়ে যায়, তখন কিন্তু সেটাকে আমরা ট্রান্সমুরাল ইনফার্কশন বলি। এবং এই ট্রান্সমুরাল ইনফার্কশনে কি হয়, আমাদের এসটি এলিভেশন এমআই হয়। সেকেন্ডলি, যদি আমাদের শুধু সাব এন্ডোকার্ডিয়াল ইনফার্কশন হয়, যেটা নন এসটি এলিভেশন হয় এমআই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোটুকু থিকনেস কিন্তু ইনফার্কশন হয় না। সো নন এসটি এলিভেশন এমআই ভেসেল লুমেনটা পার্শিয়ালি
অক্লুডেড। এখানে আমরা যদি ছবিটা দেখি যে কোনো একটা কারণেই প্লেটটা ভালনারেবল হয়ে রাপচার হয়ে গেল অথবা সেখানে থ্রোম্বোসিস জমলো, সো পার্শিয়ালি অক্লুশন হলে তখন কিন্তু নন এসটি এলিভেশন এমআই হবে, আর কমপ্লিট অক্লুশন রেজাল্টস ইন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সো আমরা যদি ইসিজিটা দেখি, ইসিজিতে আমরা কেমন পাবো? ইসিজিতে আমরা নন এসটি এলিভেশনে এসটি এলিভেশন পাবো না, এটা কিন্তু আমাদের টার্মই বলে দিচ্ছে। আমরা ইসিজিতে কি পাবো? আমরা এসটি ডিপ্রেশন পাবো, আর একটা হতে পারে টি ইনভার্সন পাবো। তো আর এসটি এলিভেশন তো আমরা জানি যে এসটি এলিভেশন পাবো। তো এই পর্যন্ত আশা করি আপনারা সবাই কম বেশি জানেন। সো আমাদের যখন ইসিজিটা আমরা দেখব, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে যে রক্তনালীগুলো আছে করোনারি আর্টারি, সেই করোনারি আর্টারি গুলো আসলে কি কি আছে, তাই না? এটা আপনারা সবাই জানেন। প্রথমেই কিন্তু আমাদের রাইট করোনারি আর্টারিটা, সেটা কোন কোন এরিয়া সাপ্লাই দেয়, এবং আমাদের লেফট করোনারি আর্টারি, যেটা লেফট মেইন বলে, লেফট মেইন থেকে আসে লেফট anterior descending coronary artery আর লেফট সার্কামফ্লেক্স coronary artery। তো এরা বিভিন্ন এরিয়াতে তাদের লোকেশন ওয়াইজ সাপ্লাই দিচ্ছে। তো যদি কখনো কোনো পেশেন্ট ইনফিরিয়র এমআই নিয়ে আমাদের কাছে আসে, ইদার সেটা রাইট কর্নারি আর্টারিটা ব্লক হয়ে হচ্ছে অথবা লেফট সার্কামফ্লেক্স আর্টারি ব্লক হয়ে হচ্ছে। আবার অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে যে পেশেন্টগুলো আমাদের কাছে আসে, আমরা আইডিয়া করতে পারবো তাদের ক্ষেত্রে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা ইনফার্কশন হচ্ছে, তাই না? তো আমাদের এই আর্টারি টেরিটরি অনুযায়ী যে আর্টারিটা ব্লক হবে সেই টেরিটরিতে আমাদের ইনফার্কশন হবে। এবং ইসিজি আমরা অলরেডি আমরা জানি যে আমাদের লিম্ব লিড আর চেস্ট লিড গুলো দিয়ে আমরা হার্টের বিভিন্ন এরিয়া ভালো মতো লোকেট করতে পারি। লাইক 2-3 AVF আমরা ইনফিরিয়র পোর্শনটুকু বুঝি, তাই না? V1 থেকে V6 আর 1 AVF এগুলো কিন্তু অ্যান্টেরিয়র সারফেস ইন্ডিকেট করে, আর V5 V6 ল্যাটারাল। তো যখন কোনো পেশেন্টের ইনফিরিয়র লিডে আমরা এসটি এলিভেশন দেখব, তখন কিন্তু আমরা ধরে নিব যে রাইট কর্নারি আর্টারি হওয়ার চান্স বেশি। অনেক সময় লেফট সার্কামফ্লেক্স আর্টারিও হতে পারে। সো এটার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, আমি এগুলো ডিটেলসে যাব না। কিন্তু এই যে ইনফিরিয়র এমআই আরসি অক্লুশন হয়েছে অথবা অ্যান্টেরিয়র এমআই এলইডি অক্লুশন হয়েছে, এটার আসলে ক্লিনিক্যালি ইমপ্লিকেশন কি? এটা কিন্তু আমরা জানি যে এসটি এলিভেটেড এমআই তে আমাদের ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট অপশন এমার্জেন্সি বেসিসে আমরা প্রাইমারি পিসিআই করতে পারি। তো প্রাইমারি পিসিআই যেটা, যে করোনারিতে যদি হঠাৎ করে ব্লক হয়ে যায়, তখন আমরা সেখানে এমার্জেন্সি বেসিসে সেখানে আমরা একটা স্টেন্ট বসিয়ে দিতে পারি। তো এইটা হতে যখন এমআই সেটিং এ হয়, অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই সেটিং এ, তখন আমরা সেই অ্যানজিওপ্লাস্টিটাকে বলি করোনারি প্রাইমারি পিসিআই। সেই প্রাইমারি ইসিজি দেখেই কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে কোন রক্তনালীটা ব্লক হয়েছে। তখন আমরা দ্রুত সেই রক্তনালীতে রিংটা বসিয়ে দেই, যেটাকে স্টেন্ট বলে, তাই না? লেম্যান ভাষায় বলে রিং। স্টেন্টিং করতে হলে কোন আর্টারিটা আমরা আগে স্টেন্টিং করব বা কোন আর্টারিটাতে আমরা দ্রুত নিয়ে যাব স্টেন্টটা, সেটাও কিন্তু আমরা ইসিজি দেখে ডায়াগনোসিস করতে পারি। তো এটার জন্যই আমাদের কিছুটা আইডিয়া রাখতে হবে। তো প্রথমে আমরা চলে যাই অ্যাকিউট এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। একটা জিনিস যেটা, যে আমাদের যখন একটা রক্তনালী 100% ব্লক হয়ে যাবে, তখন ইসিজির চেঞ্জটা কিন্তু টাইমের সাথে সাথে এক এক রকম হবে, ঠিক আছে? সো আমি এই ছবিতে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একদম শুরুতেই মনে করেন উইদিন মিনিটস টু আওয়ার্স আমার ইসিজিটা কেমন দেখা যাবে। তো প্রথমেই আমাদের এই এ প্যানেলে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করেই টিটা হাইপার অ্যাকিউট হয়ে যাবে। এটা আমি পরে আপনাদের এক্সপ্লেইন করব। সো প্রথমেই যখন ইনিশিয়ালি পেশেন্টের চেস্ট পেইন শুরু হলো বা হঠাৎ করেই এমআইটা হলো, তখন কিন্তু প্রথম যেটা উইদিন মিনিটস তার টি ওয়েভটা হাইপার অ্যাকিউট হয়ে যাবে। সেকেন্ড যে ইসিজি চেঞ্জ, যেটা প্যানেল বি তে আমরা দেখতে পাচ্ছি, সেই প্যানেল বি তে আমার টি ওয়েভটা হাইপার অ্যাকিউট থাকবে, এর সাথে আমার এসটি সেগমেন্টটা এলিভেশন হয়ে যাবে। এর পরবর্তীতে উইদিন আওয়ার্স এসটিটা আরো বেড়ে যাবে এবং এই এসটিটা এলিভেশন হয়ে এরকম দেখা যাবে। দ্যাট ইজ এসটি এলিভেশন হচ্ছে উইদিন আওয়ার্স।
উইদিন ডেজ মানে পরবর্তী দিনে দেখা যাবে যে আস্তে আস্তে কিউ ওয়েভটা ডেভেলপ করছে, যেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। আস্তে আস্তে আর ওয়েভের হাইটটা কমে যাবে এবং এসটির যে এলিভেশনটা সেইটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। কিন্তু দেখেন এসটিটা কিন্তু আগের মতো থাকবে না, এসটিটা আস্তে আস্তে দেখেন এসটিটা চেঞ্জ হতে থাকবে। সো এটা হচ্ছে আলটিমেটলি দেখেন ডি থেকে ই তে কিউ ওয়েভটা আরো বেড়ে গেছে, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ডেভেলপ করেছে, আর এর হাইটটা কমে গেছে এবং এসটি এলিভেশনটা চলে গেলেও টি ওয়েভটা আমরা ইনভার্টেড পাচ্ছি এবং এসটি সেগমেন্টটা আমরা অ্যাবনর্মাল পাচ্ছি। তাহলে একটা জিনিস যে যখন আমরা অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই ইসিজি দেখব, আমাদের টোটাল ইসিজি ওয়েভগুলোর মধ্যে তিনটা ওয়েভ খুব ভালো মতো খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান ওয়েভ হচ্ছে কিউ ওয়েভ, ঠিক আছে, এন্ড সেকেন্ড যেটা আমাদের এসটি সেগমেন্টটা দেখতে হবে, আর লাস্টলি দেখতে হবে টি ওয়েভ। সো এই ব্যাপারগুলো আমাদের দেখে দেখে প্র্যাকটিস করে করে আমাদের আইডিয়া করতে হবে যে কিভাবে এসটির এই সেগমেন্ট টি ওয়েভ এন্ড কিউ ওয়েভটা চেঞ্জ হচ্ছে এসটি এলিভেশন এমআই এর সাথে। এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সো এর পরবর্তীতে আমার যেটা এসটি সেগমেন্ট এলিভেশনটা কেমন দেখা যায়, তো আমরা কিন্তু সব সময় ইসিজিতে একই রকম পাবো না। তো এক এক ইসিজিতে কখনো কখনো দেখেন এটা অনেকটাই স্যাডেল শেপড ইসিজি হতে পারে, বিভিন্ন সময় আবার টুমস্টোনিং প্যাটার্ন হতে পারে টুমস্টোনের মতো, আবার দেখা যাচ্ছে যে ইসিজিটা যে পয়েন্টে এলিভেশন হচ্ছে কিন্তু টি ওয়েভটা অতটা এলিভেটেড হয় না। সো এসটি এলিভেশন এমআই এসটি সেগমেন্টের বিভিন্ন রকম শেপ হতে পারে। এই জিনিসটা আমরা খুব ভালো মতো খেয়াল করব। অনেক ইসিজি বই যেগুলো আগের ভার্সন সেগুলোতে এখনো লেখা আছে, যেটা আমরা আগে থেকেই শিখেছি যে লিম লিডে 1 মিলিমিটার আর চেস্ট লিডে 2 মিলিমিটার অর মোর হলে সেটাকে আমরা এমআই বলবো। যদিও আপনারা এখন কারেন্ট যেসব বই আছে এগুলোতে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যেটা যে ইসিজি ক্রাইটেরিয়া অফ এসটি এলিভেশন এমআই সেটা বলতে আমরা কি বুঝি, নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে অবশ্যই যে পয়েন্ট এলিভেশন হবে, যে পয়েন্টটা তো আপনারা সবাই জানেন যে এসটা শেষ হয়েছে এবং এসটি সেগমেন্ট শুরু হয়েছে, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে যে পয়েন্ট। তো যে পয়েন্টটা এলিভেশন হবে ইন টু কন্টিগুয়াস লিডস। টু কন্টিগুয়াস লিড মানে কি, লাইক ইনফিরিয়র লিড গুলো হচ্ছে 2 3 AVF। এখন এই 2 3 অথবা 3 AVF অথবা 2 AVF এই যে কোনো লিডগুলোকে আমরা যে কোনো এই তিনটা লিডের মধ্যে যে কোনো দুইটা লিডকে আমরা 2 কন্টিগুয়াস লিড হিসেবে ধরে নেব। আবার V1 থেকে V6, এখন V1 টু V2 অথবা V2 V3 এভাবে আমরা ধরে নেব যে 2 কন্টিগুয়াস লিড। তো নাম্বার 1 হচ্ছে এসটি এলিভেশন হবে 2 কন্টিগুয়াস লিডসে। কত হতে হবে সেটা হচ্ছে লিড V2 V3 বাদে বাকি সব লিডে ইদার 1 মিলিমিটার অর মোর, ঠিক আছে। তো আমাদের যদি লিম লিড V2 V3 টা বাদ দিয়ে আমাদের যত লিম লিড এন্ড চেস্ট লিড আছে সেখানে যদি 1 মিলিমিটার অর মোর এসটি এলিভেশন হয় তাহলে সেটাকে আমরা ধরে নিব এসটি এলিভেশন এমআই, ঠিক আছে। এরপর লিড V2 V3 তে তাহলে কেমন হবে, লিড V2 V3 তে যেটা হবে সেটা হচ্ছে যে মেলদের ক্ষেত্রে একরকম, ফিমেলদের ক্ষেত্রে আরেক রকম। যদি 40 বছরের বেশি হয় অথবা 40 বছরের সমান হয় তাহলে শুধু 2 মিলিমিটার অথবা তার বেশি হলেই সেটাকে আমরা এসটি এলিভেটেড এমআই বলবো। বাট 40 বছরের নিচে মেল একজন পেশেন্ট আপনাদের কাছে এসেছে 2.5 ঘরের অথবা সমান অথবা তার বেশি, তখন সেটাকে কিন্তু
কিন্তু আমরা এসটি এলিভেটেড এমআই বলবো, তার নিচে হলে আমরা এসটি এলিভেটেড এমআই বলবো না। ফিমেলদের ক্ষেত্রে এই কাট অফ পয়েন্টটা আরো কমে গেছে, সেটা হচ্ছে অল এজের উইমেনদের ক্ষেত্রে আমরা যদি 1.5 মিলিমিটার হয় অথবা মোর হয় তাহলে সেটাকে আমরা বলবো এসটি এলিভেটেড এমআই। জিনিসটা আপনারা আবার একটু রিক্যাপিচুলেট করি তাহলে, যে কোনো টু কন্টিগুয়াস লিড হতে হবে, তার যে পয়েন্ট অ্যাটলিস্ট 1 মিলিমিটার অর মোর হতে হবে, এটা যে কোনো লিডে। শুধুমাত্র লিড V2 V3 তে আমার এসটি এলিভেশনের ক্রাইটেরিয়াটা ডিফারেন্ট। মেইন যদি 40 বছরের বেশি হয় তাহলে 2, যদি 40 বছরের কম হয় 2.5, আর উইমেনদের ক্ষেত্রে 1.5 অর মোর। সো আমার এসটি এলিভেশন এমআই এই ক্রাইটেরিয়াটা আমরা মনে রাখবো। আরো কয়েকটা এসটি এলিভেটেড এমআই এর ইকুইভ্যালেন্ট বলে আমরা বলি, সেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের প্রিভিয়াসলি ইসিজি নর্মাল ছিল কিন্তু হঠাৎ করে তার নতুন লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক ডেভেলপ করেছে। তো এলবিবির ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে আগেও শিখেছি। তাহলে এই ইসিজিতে এসটি এলিভেটেড এমআই ডায়াগনোসিস করতে হলে তার প্রিভিয়াস একটা ইসিজি লাগবে, তাই না? পেশেন্ট তো আর বলতে পারবে না আমার প্রিভিয়াসলি এলবিবি ছিল না। তো তার যদি কোনো পাস্ট ইসিজি সাথে করে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে না তার লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক এটা নতুন ডেভেলপ করেছে, তাহলে কিন্তু আমরা সেটাকে বলবো এসটি এলিভেটেড এমআই। অবশ্যই পেশেন্টের কিন্তু চেস্ট পেইন এবং আদার ফিচার্স অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকতে হবে অন হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। আরেকটাকে এসটি এলিভেটেড এমআই বলি, সেটা হচ্ছে আইসোলেটেড পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কেমন? তো এগুলোতেও আমরা যদি এরকম ইসিজি পাই তাহলে কিন্তু তাদের ট্রিটমেন্ট ইদার থ্রোম্বোলাইটিস অথবা প্রাইমারি পিসিআই। সো আপনারা এই পর্যন্ত যে ইসিজি ক্রাইটেরিয়া এটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তাহলে আমাদের অ্যান্টেরিয়র ওয়াল অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর এসটি এলিভেটেড এমআই বলতে আসলে আমরা কি কি বুঝি বা কিভাবে আমরা নোমেনক্লেচার করি। আপনারা এই জিনিসটা আপনাদের আমি জানি যে আপনারা সবাই জানেন অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলতে আমরা V1 থেকে V6 সবগুলো চেস্ট লিডে আমরা অ্যান্টেরিয়র বলি, আর অ্যান্টেরোসেপ্টাল এমআই হচ্ছে লিড V1 থেকে V4। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টেরোল্যাটারাল? অ্যান্টেরোল্যাটারাল বলতে হলে আমাদের V3 থেকে 6 1 AVL, কোন কোন বই আছে V4 থেকে 6। সো V3 থেকে 6 1 AVL হলে সেটাকে আমরা অ্যান্টেরোল্যাটারাল বলবো। হোয়াট ডু ইউ মিন বাই এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র অর এক্সটেন্সিভ অ্যান্টেরোল্যাটারাল এমআই? যদি V1 থেকে 6 অর 1 AVL সবগুলোই যদি আমার এসটি এলিভেশন হয়। বাট অবশ্যই মনে রাখতে হবে, মনে করেন কোন রোগীর V1 এ এসটি এলিভেশন পাচ্ছি কিন্তু V2 তে পাচ্ছি না, তাহলে কিন্তু কন্টিগুয়াস হবে না, তখন কিন্তু সেটাকে এসটি এলিভেটেড এমআই বলা যাবে না। কেমন? তো অ্যান্টেরিয়র ওয়াল এমআই এর একটা ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়র এমআই তে আমরা কিন্তু রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন পেতে পারি। ইনফিরিয়র লিডগুলোতে মেইনলি আমাদের রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন হয়। এটা আসলে ইসিজি লিডের পজিশনের কারণে যখন এই V1 V2 থেকে V6 পর্যন্ত বা 1 AVL এ এসটি এলিভেশন হবে, এই ইনফিরিয়র লিডগুলো হচ্ছে তার অপোজিট ডিরেকশনে থাকে, তখন মিরর ইমেজ বলে এটাকে। এই এসটি এলিভেশনটার জাস্ট অপোজিটই হচ্ছে এসটি ডিপ্রেশন। অ্যাজ আ রেজাল্ট আমরা ইনফিরিয়র লিডগুলোতে রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন পেয়ে যেতে পারি। তো এটার জন্য কিন্তু আমাদের ডায়াগনোসিস চেঞ্জ হবে না, আমরা সবসময় কনসেন্ট্রেট করব কোথায়? যেখানে এসটি এলিভেশন হয়েছে। সো এই ইসিজিটা আপনারা খুব ভালো মতো দেখেন। এই ইসিজিতে হোয়াট উইল বি আওয়ার ডায়াগনোসিস। আপনারা যারা ক্লাসটা করছেন তারা একটু চেষ্টা করবেন কমেন্ট বক্সে এই কমেন্ট করতে এবং ইসিজিটা দেখে সেটা রিড করতে। তো ইসিজিটা আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই এর ইসিজি, কারণ এসটি এলিভেশন ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এবং এসটি এলিভেশন আমরা যদি সবগুলো লিড খুব ভালো মতো খেয়াল করি তাহলে আমরা যদি
দেখি যে এখানে V1 থেকে V6 পর্যন্ত সবগুলো লিডে এসটি এলিভেশন হয়েছে। তারপর 1 AVL টা যদি আমরা খেয়াল করি 1 AVL এও এসটি এলিভেশন আছে। সো এখানে বড় 1 AVL এ 1 মিলিমিটার অর মোর আছে, 1 মিলিমিটারের মধ্যে, আর বাকিগুলো লিডে অনেক বেশি। তো ওভারঅল যদি আমরা এসটি এলিভেশন এমআই বলতে চাই তাহলে এটা নোমেনক্লেচার হবে অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হ্যাঁ, এটা এক্সটেন্সিভ হবে, কেন 1 AVL এও আছে। আর একটা জিনিস যেটা আপনাদের বলেছিলাম যে রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন আছে, তো এগুলো হচ্ছে আমরা ইনফিরিয়র লিডে একটু এসটি ডিপ্রেশনের মতো আছে, বাট এগুলো আলাদা করে মেনশন করার দরকার নেই। তো this is a typical ECG of acute extensive anterior ST elevated MI. নেক্সট যে ইসিজিটা আপনাদের দেখাতে চাচ্ছি, এই ইসিজিটা খুব ভালো মতো দেখেন। এই ইসিজিতে আমরা কোন কোন লিডে এসটি এলিভেশন পাচ্ছি। এই ইসিজিটা যদি আমরা খুব ভালো মতো খেয়াল করি তাহলে শুধুমাত্র V1 থেকে V6 দ্যাট মিন্স অ্যান্টেরিয়র লিডগুলোতে আমরা এসটি এলিভেশন দেখতে পাচ্ছি। সো এই ইসিজিতে আমরা পাই পরীক্ষায়, অথবা আমরা যদি যখন আমরা কাজ করব তখন যদি আমরা এরকম ইসিজি পাই তাহলে কিন্তু আমরা এটা ডায়াগনোসিস যেটা কমেন্টে আমরা বলবো অ্যাকিউট অ্যান্টেরিয়র এসটি এলিভেটেড এমআই। সো ভেরি গুড, কয়েকজন খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। সো রিয়েলি এটা হচ্ছে যে ইসিজি যেটা ইসিজি দেখে দেখে বলতে পারে এবং এটা প্র্যাকটিস করা, এটা আসলে যত আমরা প্র্যাকটিস করব তত অ্যাকিউরেটলি আমরা ডায়াগনোসিস করতে পারবো। তো এই ইসিজিটা আমরা খুব ভালো মতো দেখি। এখানে ডেফিনেটলি আপনাদেরকে এমআই হিসেবে এমআই দেখানোর জন্য ইসিজিটা দেখানো, বাট এখানে এমআই এর সাথে আর একটা ফিচার্স আছে। এটা কি ফিচার্সটা আপনারা কমেন্ট বক্স দেখে আমাকে জানাবেন। খুবই যেটা যে এরকম ফিচার্স যদি আমরা কখনো ইসিজিতে পাই সেই পেশেন্টটাকে কিন্তু আমরা খুব হাই রিস্ক হিসেবে ট্রিট করি। তো এইটা আমাদের জানতে হবে যে কোন কোন পেশেন্টে এসটি এলিভেটেড এমআই এর অল পেশেন্টই কিন্তু হাই রিস্ক, কিন্তু এদের মধ্যেও যদি ক্যাটাগরি ভেরি হাই রিস্ক কিছু ফিচার্স আছে। তো এইখানে যদি আমরা দেখি খুব ভালো মতো আপনারা একটু খেয়াল করেন যে আদার দেন এসটি এলিভেশন এখানে আর কি আছে। আপনারা যদি লিড V1 তে একটু খেয়াল করেন তাহলে আপনারা অ্যানসারটা পেয়ে যাবেন। যেটা যে আমরা অলরেডি আমরা কিন্তু খুব ভালো মতো জানি যে V1 এর সবসময় আর ওয়েভটা এস এর চেয়ে ছোট হয়, তাই না? এখানে কি দেখছি আমরা দেখতে পাচ্ছি আর ওয়েভটা এস এর চেয়ে বড়, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি আরবিবি ডেভেলপ করে গেছে, দ্যাট ইজ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, which is a very high risk feature in a patient with acute ST elevated MI anterior MI. সো এটার আমরা যদি ডায়াগনোসিস করতে চাই অবশ্যই এটা মেনশন করতে হবে acute anterior septal MI and right bundle branch block। এটা যখন এই ফিচারটা আসবে বুঝতে হবে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি খুব প্রক্সিমালি স্টেনোসিস হয়েছে এবং অক্লুশন হয়েছে, এবং সেই সব পেশেন্টদের কিন্তু আমরা হাই রিস্ক হিসেবে ট্রিট করব। দিস ইজ নট RVH, দিস ইজ অ্যাকচুয়ালি রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে? কারণ এসটি এলিভেটেড এমআই তে হঠাৎ করে কিন্তু RVH টা ডেভেলপ করবে না। সো দিস ইজ ডেফিনেটলি এখানে এটা কিন্তু রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। হ্যাঁ, এই ইসিজিটা দেখেন, এই ইসিজিটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। দেখেন এখানে যদি ইসিজিটা দেখি, ইসিজিটা দেখলে হঠাৎ করে কেমন মনে হবে? এসটি এলিভেশন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অল লিডে 1 AVL V1 V2 V3 V4 V5 V6 সবগুলো লিডে কিন্তু এসটি এলিভেশন হয়ে গেছে। এই যে ইসিজিটা দেখেন কেমন, তো এটাকে আমরা আসলে বলি টুমস্টোন প্যাটার্ন। টুমস্টোন প্যাটার্ন আপনারা যারা এরকম টুমস্টোনের ছবি দেখেছেন তারা দেখলেই চিনতে পারবেন। তো এই ইসিজিটাকে বলা হচ্ছে টুমস্টোনিং অ্যাপিয়ারেন্স। সো এই ইসিজিটা টুমস্টোনিংটা আপনাদের মেনশন করতে হবে না, বাট দিস ইজ অলসো আ ফর্ম অফ অ্যাকিউট এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কেমন? সো ইসিজিতে আমরা
অ্যাকিউট এমআই, তাহলে আমরা যতগুলো ইসিজি দেখলাম, তাহলে একটা জিনিস কিন্তু খেয়াল করলাম যে এসটির যে এলিভেশন সেটাও কিন্তু এক একটা রোগীর এক একটা ইসিজিতে কিন্তু এক এক রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের ইসিজি ডায়াগনোসিসের সময়টা খেয়াল রাখতে হবে যে সব সময় যে টিপিক্যাল চেঞ্জ হবে তা না। এই ইসিজিটা এবার খুব ভালো মতো দেখি আমরা। এই ইসিজিতে আপনারা একটু খেয়াল করেন, এখানে যদি এসটি এলিভেশনটা খেয়াল করেন, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এসটি এলিভেশনটা কিন্তু আছে, কিন্তু এখানে টি ওয়েভটা দেখেন, এখানে কিন্তু টিপিক্যাল ফিচার্স অফ এসটি এলিভেশন নাই। এটা হচ্ছে এই টি ওয়েভটাকে আমরা বলি হাইপার অ্যাকিউট টি। এই হাইপার অ্যাকিউট টিটা কখন নিয়ে আমাদের কাছে আসবে? উইদিন মিনিটস টু আওয়ার্স। কিছু কিছু পেশেন্ট দেখবেন চেস্ট পেন হওয়ার সাথে সাথে এরকম ইসিজি নিয়ে আমাদের কাছে চলে আসবে। এই ইসিজিটা যদি আমরা তখনই সাথে সাথে ট্রিটমেন্টটা স্টার্ট না করি, আস্তে আস্তে ইসিজিটা আগে যে ইসিজি গুলো দেখেছিলাম আস্তে আস্তে সেরকম মরফোলজিতে চলে যাবে। তো হাইপার অ্যাকিউট টিটা আমাদেরকে চিনতে হবে। তো হাইপার অ্যাকিউট টিটা কেমন হবে? সো আমরা একটু দেখি এই ছবিটায়। দেখেন এইখানে আমাদের এই টি ওয়েভটাকে, এই যে টি ওয়েভ, এটা হচ্ছে হাইপার অ্যাকিউট টি, আর এটা হচ্ছে টি ওয়েভটা টল হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে ডিউ টু হাইপার ক্যালিমিয়া। প্রায়ই আমাদের সিসিউতে বা এমার্জেন্সিতে যখন এই ধরনের আমরা পেশেন্ট পাই, সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই রকম টি ওয়েভ দেখে কনফিউজড হয়ে যাই। সো আমাদের দুইটাই চিনতে হবে, কারণ এমআই পেশেন্টও কিন্তু হাইপার ক্যালিমিয়া নিয়ে আমাদের কাছে আসতে পারে। সো হাইপার অ্যাকিউট টি ওয়েভটা কেমন হয় এবং হাইপার ক্যালিমিয়ার পিক টি ওয়েভটা কেমন হয়? আমরা একটা জিনিস মাথায় রাখবো যে টি ওয়েভটা সব সময় কিন্তু অ্যাসিমেট্রিক্যাল। নরমালি টি ওয়েভ অ্যাসিমেট্রিক্যাল হয়, কিন্তু টি ওয়েভটা V1 এ কখনোই এরকম আপরাইট হয় না। ইউজুয়ালি টিটা কিছুটা ইনভার্টেড হয়। সাথে এখানে দেখেন ব্রড এন্ড অ্যাসিমেট্রিক্যালি পিকড। এখানে যে পয়েন্টের এলিভেশন আছে সাথে টি ওয়েভটা দেখেন, আমরা যদি এখানে সরল রেখা, ঠিক টি ওয়েভ যেখানে সর্বোচ্চ পয়েন্ট, যেটাকে পিক বলে, মানে হচ্ছে পাহাড়ের যে চূড়া, সেটাকে আমরা পিক বলি। সো এখানে পিক কে যদি আমরা একটা লাইন টানি, দেখবেন যে টি ওয়েভটা সমান দুই ভাগে ভাগ হবে না। উপরের প্রথম পোর্শনটুকু একটু বেশি হবে, পরের পোর্শনটুকু ছোট হবে। সো এটা বলে অ্যাসিমেট্রিক্যালি পিকড, এবং এটা কি হবে? একটু ব্রড সাইজ হবে। এই টিটাকে বলা হচ্ছে হাইপার অ্যাকিউট টি। আর এই টিটা কেমন আপনারা খুব ভালো করে দেখেন, এখানে যদি আমরা মাঝখান দিয়ে লাইন টানি, দুই পাশে সিমেট্রিক্যালি আমরা ভাগ করতে পারবো। সো এই যে টল, ন্যারো, খুব ইম্পর্টেন্ট, টল হবে, এখানেও টল হবে, বাট এটা হবে ন্যারো। হাইপার ক্যালিমিয়াতে টি ওয়েভটা হয়ে যাবে ন্যারো এন্ড সিমেট্রিক্যালি পিকড, বাট হাইপার অ্যাকিউট টিটা হবে কেমন? ব্রড এন্ড অ্যাসিমেট্রিক্যালি পিকড। সো আমরা এই ডিফারেন্সটা আমাদের মাথায় রাখবো যখন ইসিজি রিড করব, কারণ হাইপার ক্যালিমিয়া যেমন খুবই লাইফ থ্রেটেনিং, তেমনি এসটি এলিভেটেড এমআই লাইফ থ্রেটেনিং। তাহলে আমরা এই দুটো টি ওয়েভ দেখেই কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের পেশেন্টটা কি ডায়াগনোসিস নিয়ে এসেছে। সো আমাদের এই দুটো টি ওয়েভ চিনতে হবে। এরপর আমরা যেটা আসতে চাই সেটা হচ্ছে অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই ইনফিরিয়র। ইনফিরিয়র এমআই তে আমরা কেমন পাবো? এসটি এলিভেশন পাচ্ছি 2-3 AVF এ। সো এসব ক্ষেত্রে আমরা রিসিপ্রোকাল ডিপ্রেশন যেটা আমরা পাবো ল্যাটারাল এন্ড হাই ল্যাটারাল লিভস গুলোতে আমরা রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন পাবো। সো এই ইসিজিটা আমরা খুব ভালো মতো দেখি। ইসিজিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? তো ইসিজিটা যদি আমরা ভালো মতো খেয়াল করি, এটা আপনারা সবাই পারেন এবং সবাই অলরেডি এরকম ইসিজি আগেও ডায়াগনোসিস করেছেন, আই এম শিওর।
তো এখানে আমাদের এসটি এলিভেটেড ইনফিরিয়র এমআই হয়েছে, তাই না? কেন 2-3 ABF এ আমার এসটি এলিভেশন আছে। সো দিস ইজ আ টিপিক্যাল ইসিজি অফ অ্যাকিউট ইনফিরিয়র এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই ইসিজিটা দেখেন খুব ভালো মতো, এই ইসিজিটাও যদি আমরা খেয়াল করি সেম ইসিজি, এই একই রকম, এখানেও কিন্তু এসটি এলিভেটেড এমআই হয়েছে, কিন্তু এখানকার টি ওয়েভটা আর আগে যে ইসিজিটা দেখেছিলাম এই দুটো টি ওয়েভের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দেখেন এসটি যে পয়েন্ট এলিভেশন হয়ে এসটি এলিভেশন হয়েছে, বাট এটা হচ্ছে ঠিক টি ওয়েভটা দেখেন, টি ওয়েভটা হচ্ছে হাইপার অ্যাকিউট, যেটা আপনাদের একটু আগে দেখিয়েছিলাম যে ব্রড অ্যাসিমেট্রিক্যাল পিকড টি ওয়েভ, যেটা একদম উইদিন মিনিটস টু আওয়ার্স এর মধ্যে আমাদের কাছে নিয়ে আসবে। সো দিস ইজ অলসো অ্যাকিউট এমআই, বা এই টিটাকে আমরা বলবো হাইপার অ্যাকিউট। তো এই স্টেজে যদি আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু পেশেন্টকে আমরা সেভ করতে পারবো, এবং আরো পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা নেক্রোসিস সেটা কিন্তু আমরা ফার্দার যাতে না হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। সো এই ইসিজিটা দেখলে আমরা বুঝতে পারছি যে এটা হাইপার অ্যাকিউট ইনফিরিয়র এমআই এর একটা ইসিজি। নেক্সট যে ইসিজিটা দেখবো এটা আমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাথে আমাদের আরো কিছু ফিচার্স থাকে, যেমন একটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্ডাকশন সিস্টেম ডিস্টারবেন্স। কেন কন্ডাকশন সিস্টেম ডিস্টারবেন্স হয়? আমাদের এভরি নোডকে সাপ্লাই দেয় 90% ক্ষেত্রে রাইট কর্নারি আর্টারি। তো রাইট কর্নারি আর্টারি থেকে যখন ব্রাঞ্চ হয়ে এভি নোডের আর্টারিটা তৈরি হয় তার আগে যদি অক্লুশন হয়ে যায় তাহলে এভি নোডের আর্টারিতেও ইনফার্কশন হয়ে যেতে পারে অথবা ইস্কিমিয়া হয়ে যেতে পারে। তখন যদি আমাদের এমআই নিয়ে আসবে তখন কিন্তু আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে কন্ডাকশন ডিফেক্টস সেগুলোর ফিচার্স নিয়ে আমরা আসবো। সো এই পাবো, সেই ইসিজিটা আমরা যদি দেখি এখানে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে 2-3 AVF এ এসটি এলিভেশন আছে, সাথে একটা কন্ডাকশন সিস্টেম ডিস্টারবেন্স আছে। আপনারা কমেন্ট বক্সে প্লিজ একটু কমেন্ট করবেন যে এখানে এসটি এলিভেশন ইনফিরিয়র এমআই ছাড়া আর কি কন্ডাকশন ডিফেক্ট আছে। একজন কমেন্ট করেছেন যে ভেরি গুড, এখানে কমপ্লিট হার্ট ব্লক আছে। সো দিস ইজ এন ইসিজি অফ অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই ইনফিরিয়র সাথে কমপ্লিট হার্ট ব্লক। অ্যাকিউট ইনফিরিয়র এমআই এর সাথে আরো কয়েকটা জিনিস আমাদের থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন থাকে, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইনফার্কশন থাকে। সো রাইট ইনফার্কশন আমরা কিভাবে বুঝি এটা আমরা খুব ভালো মতো আজকে শিখে যাব ইনশাআল্লাহ। তো রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন মানে হচ্ছে যে আমাদের যে আরসিএ থেকে রাইট কর্নারি আর্টারি থেকে রাইট ভেন্ট্রিকুলে সাপ্লাই দেয়, সেখানে যদি আমাদের আর্টারিতে ইনফার্কশন হয় সেক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনটা আমাদেরকে চিনতে হবে। তো যখনই একটা পেশেন্টকে আপনারা ইসিজি করে দেখবেন যে ইনফিরিয়র এমআই আছে, তাকে কিন্তু অবশ্যই এটা আলাদাভাবে ডিরেকশন দিতে হবে যে তার রাইট সাইডের লিডের ইসিজি নিতে হবে। তো শুধুমাত্র রাইট সাইডের ইসিজি না, আমরা লেফট সাইডের লিড থেকেও কিন্তু রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন ডায়াগনোসিস করতে পারি। সো কি কি ইসিজি ক্রাইটেরিয়া থাকলে আমরা রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন ইভেন রাইট সাইডের লিড ছাড়াও করে ফেলতে পারবো? নাম্বার 1 হচ্ছে ইনফিরিয়র এমআই থাকবে, অবশ্যই ইনফিরিয়র এমআই এর সাথে আরেকটা কি থাকবে, আমরা লিড 3 এন্ড লিড 2 তে এসটি এলিভেশন দেখব। যদি দেখি যে লিড 3 তে এসটি এলিভেশনটা লিড 2 এর চেয়ে বেশি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে লিড V1 এবং V2, এটা দেখব V1 এ এসটি এলিভেশন, V2 তে এসটি ডিপ্রেশন আছে কিনা, অথবা V1 এ এসটি এলিভেশন নাই, আইসোইলেকট্রিক আছে, বাট V2 টা মার্কলি ডিপ্রেসড। আর ডেফিনেটলি আমরা যদি রাইট সাইডে লিড করি, দ্যাট ইজ V4 থেকে V6 এ রাইট সাইডে লিডে মোর দ্যান 1 মিলিমিটার এসটি এলিভেশন। তো আমরা একটু ছবিটা দেখলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। তো আমাদের যে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন ডায়াগনোসিস করতে হলে যখন আমরা ইনফিরিয়র এমআই পাই, ইনফিরিয়র এমআই এর পেশেন্টকে আমরা রাইট সাইডে লিড নিব, ঠিক যেভাবে আমরা লেফট সাইডে
ইসিজিটা নেই, সেখানে ইলেকট্রোড গুলো লেফট সাইডে প্লেস করি, ঠিক মিরর ভাবে একই পজিশনে কিন্তু রাইট সাইডে আমরা এই লিড গুলো পজিশন করে ফেলবো। তো এই লিড গুলো পজিশন করার পর যদি লিড V4, V5, V6 এ আমরা 1 মিলিমিটার অর মোর এসটি এলিভেশন পাই, তখন আমরা সেটাকে বলবো রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন। অবশ্যই সাথে 2-3 AVF এ এসটি এলিভেশন থাকা লাগবে। সো রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন আমরা এই ইসিজিটা থেকে আমরা দেখতে চাই যে এখানে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন আছে কি নাই। এটা হচ্ছে আমাদের লেফট সাইডের ইসিজি, এখানে কিন্তু আমরা রাইট সাইডের ইসিজি করিনি। তো প্রথমে আমরা ডায়াগনোসিস করে ফেললাম যে এই লেফট সাইডের ইসিজিতে 2-3 AVF এ এসটি এলিভেশন আছে। সো যখন এই 2-3 AVF এ এসটি এলিভেশন আমরা ডায়াগনোসিস করে ফেলেছি, তাহলে ডেফিনেটলি দিস ইজ acute inferior ST elevated MI. নাও আমরা দুইটা জিনিস দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে লিড 3 তে ST এলিভেশন, এখানে যদি খেয়াল করি লিড 2 এর চেয়ে বেশি, লিড 3 ST টা অনেক উঁচু, 3-2 তে কম। আর একটা জিনিস যেটা V1 এ ST টা এলিভেটেড হয়ে গেছে, ঠিক আছে। সো এইখানে এই দুটো ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা যে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন আমরা যদি রাইট সাইডেড লিড নিই, দেখবেন যখন রাইট সাইডেড লিড নেওয়া হয় ইসিজিতে এরকম আর বা রাইট সাইড লেখা থাকে। এখানে যদি আমরা V4, V5, V6 টা দেখি, এখানে 1 মিলিমিটার অর মোর তার এসটি এলিভেশন হয়েছে। সো দিস ইজ অলসো অ্যান ইসিজি অফ রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন। কেমন? আর একটা ব্যাপার, আমরা এটা সচরাচর দেখি না, কিন্তু দেখেন লিড 3 চেয়ে লিড 2 তে এসটি এলিভেশনটা বেশি, তাই না? বেশি উঁচু, এসটি টা বেশি উঁচু হয়েছে, এটাও কিন্তু ওয়ান অফ দা ক্রাইটেরিয়া। আর একটা জিনিস, V1 টা আইসোইলেকট্রিক মানে সেম অ্যাজ PR, এবং V2 টাতে এসটি ডিপ্রেশন আছে। তো এগুলো কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আমাদের মিলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনের সাথে। সো আমরা যখন রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন পাবো, তখন কিন্তু আমাদের ইনফিরিয়র এমআই এর পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট মোডালিটি কিন্তু অনেক ডিফারেন্ট। কারণ আরভিআই পেশেন্ট গুলো আমাদের কাছে আসে অনেক সময় শকের ফিচার্স নিয়ে, পালস বিপি কম থাকে। আর রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশনের ক্ষেত্রে আমাদের দ্রুত পেশেন্টদেরকে স্যালাইন দিয়ে পেশেন্টের বিপি বা হাইপোটেনশনটা আমাদের ট্রিট করতে হয়। সো এই জন্য ইনফিরিয়র এমআই থাকলে অবশ্যই আমরা আরভিআই আছে কিনা এটা আমরা ডায়াগনোসিস মাস্ট করতে হবে, কারণ আরভিআই থাকলে ট্রিটমেন্ট মোডালিটিটা চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কেমন, যে ইনফিরিয়র এমআই পেয়েছি, রাইট সাইডের ইসিজিটা করে ফেলি। সো পোস্টেরিয়র এমআইটা আপনাদেরকে বলেছিলাম যে পোস্টেরিয়র এমআইটাও কিন্তু ইনফিরিয়র এমআই এর সাথে থাকতে পারে, আবার আইসোলেটেড পোস্টেরিয়র এমআইও থাকতে পারে। দুইটার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে থ্রোম্বোলাইটিক্স অথবা প্রাইমারি পিসিআর। সো আমরা পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা কিভাবে ডায়াগনোসিস করব? নাম্বার 1, এটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে হরাইজন্টাল এসটি ডিপ্রেশন হবে। কোথায়? লিড V1 থেকে V3 তে। দেখেন এখানে এসটিটা ডিপ্রেশন হয়েছে। আর ওয়েভটা কি হবে? টল এন্ড ব্রড, দ্যাট ইজ 30 মিলিসেকেন্ডের বেশি হবে। টি ওয়েভটা হবে আপরাইট। নাম্বার 3, আর ওয়েভটা হবে ডমিনেন্ট, দ্যাট ইজ V1 এবং V2 এগুলোতে কিন্তু আর ওয়েভটা সবসময় এস ওয়েভের চেয়ে ছোট হয়। এটা সবসময় ইসিজিতে আমরা দেখি, আর ওয়েভটা এস ওয়েভের ছোট হবে V1 থেকে V3 তে। কোনো কারণে যদি আর ওয়েভটা ডমিনেন্ট হয়, দ্যাট ইজ আর কে এস দিয়ে ভাগ করলে যদি একের বেশি হয়, দ্যাট ইজ আর ওয়েভটা বড় এস ওয়েভটা ছোট, তখন সেটাকে আমরা ডমিনেন্ট আর ওয়েভ বলবো। তো দিস আর দ্য ফিচার্স অফ পোস্টেরিয়র এমআই। সো লেফট সাইডের ইসিজি দেখে আমরা V1 V3 লিডটা দেখবো, সেখানে আমরা চারটা জিনিস দেখে ডায়াগনোসিস করতে পারবো। নাম্বার 1 হচ্ছে এসটি ডিপ্রেশনটা হরাইজন্টাল। নাম্বার 2 হচ্ছে টল ব্রড আর ওয়েভ। নাম্বার 3 হচ্ছে আপরাইট টি ওয়েভ। নাম্বার 4 হচ্ছে ডমিনেন্ট আর ওয়েভ, দ্যাট ইজ আর বাই এস রেশিও মোর দেন 1, স্পেশালি ইন V2। আর একটা জিনিস যেটা আমরা যখন ছিলাম, আমরা সিনিয়রদের কাছ থেকে এটা খুব ভালো শিখেছিলাম যে পোস্টেরিয়র এমআইটা আলাদাভাবে ডায়াগনোসিস করা যায়। ইসিজিটা আমরা উল্টো করে নিব, পাতাটা দিয়ে আমরা আপরাইটটা না করে আমরা ডাউন রাইট দেখবো। দেখার পর ঠিক আয়নাতে যেমন দেখা যায়, যে আয়নার মতোই এটা দেখা যাবে যে উল্টো করে আমরা ইসিজিটা যদি নিচের দিকে, উপরের ইসিজিটা নিচে দিয়ে দেই,
তাহলে অনেকটা দেখে মনে হবে STMI এর মতো V1 থেকে V3 তে, এটাকে বলে মিরর ইমেজ। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। এখানে আর ওয়েভটা হয়ে যাবে কিউ ওয়েভের মতো, তাই না? আবার এই যে ডিপ্রেশনটা দেখা যাবে অনেকটা ST এলিভেশনের মতো। সো এইটা দেখেও কিন্তু আমি যেটা আমরা শিখেছি, আমরা ওয়ার্ডে যখন কাজ করতাম তখন কিন্তু এভাবে আমরা অনেকেই কিন্তু পোস্টার এমআইটা ডায়াগনোসিস করতাম। সো আমাদের এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো পোস্টার এমআই কিন্তু শুধুমাত্র আমরা লেফট সাইডের ইসিজি দেখেও না, আমরা কিন্তু পোস্টেরিয়র লিড গুলো দিয়েও আমরা করতে পারি। সেটা হচ্ছে V7, V8, V9। আমি আগে আপনাদের কাছে এই V7, V8, V9 এর লোকেশন গুলো ডিটেইলস আলোচনা করেছি, সো এগুলো নিয়ে ডিসকাস করছি না। সো পোস্টেরিয়র লিড গুলো, দ্যাট ইজ V7 থেকে V9 এ ST এলিভেশন হতে হবে। কত ST এলিভেশন হতে হবে? এতক্ষণ কিন্তু আমরা পড়েছি যে রাইট সাইডের লিড বলেন বা লেফট সাইডের লিড বলেন 1 মিলিমিটার ইজ ইনাফ, বাট এখানে অনলি 0.5 মিলিমিটার, দ্যাট ইজ যদি শুধুমাত্র 0.5 মিলিমিটার হয়, দ্যাট ইজ 1 স্মল স্কোয়ারের হাফ হয়, সেইটাও কিন্তু আমার পোস্টেরিয়র এমআই এর একটা ডায়াগনোসিস। সো আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, যখন আমরা এরকম ইসি পাবো ইনফিরিয়র এমআই পেশেন্ট, তখন আমরা দুইটা ইসিজি করতে চেষ্টা করব। একটা হচ্ছে রাইট সাইডের ইসিজি, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইসিজি, যদি আমরা ডায়াগনোসিস করতে না পারি। যদি স্ট্রেট ফরওয়ার্ড দেখা যায় যে না B1, B2, B3 তে আমাদের এসটি ডিপ্রেশন আছে হরাইজন্টাল, সাথে আমাদের টি ওয়েভটা আপরাইট, আর ওয়েভটা বড়, তখন কিন্তু আমরা ডায়াগনোসিস করেই ফেলতে পারবো পোস্টেরিয়র এমআই। তারপরে ডকুমেন্টেশনের জন্য কিন্তু আমরা এই পোস্টেরিয়র লিডের ইসিজি গুলো নিতে পারি। সো এই ইসিজিটা আমরা যা যা ডিসক্রাইব করলাম সেই ডেসক্রিপশনটার সাথে যদি আমরা মিলাই, আমরা এখানে দেখি যে 2, 3, F2 আর AVF এ ST এলিভেশন আছে, তাই না? সাথে B1, V5, V6 এও আছে। আর কি আছে? V1, V2, V3 তে খুব ভালো মতো আপনারা চেক করেন ST-টা কেমন। ST-টা ডিপ্রেসড, সো হরাইজন্টাল ডিপ্রেশন। টি ওয়েভটা কেমন? টি ওয়েভটা আপরাইট। এটা V2, V3 তে আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি, তাই না? আর সাথে কি আছে দেখেন, আর ওয়েভটা ডমিনেন্ট, আর ওয়েভ ইজ গ্রেটার দ্যান এস ওয়েভ। তো এইটা আমরা মিলে যাচ্ছে পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাথে, তাই না? সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে ডিউরিং ইনফিরিয়র এমআই পেশেন্ট। যদি ইনফিরিয়র এমআই না পাই, ST এলিভেশন নাই, তারপরও যদি V1 থেকে V3 তে এইরকম ইসিজি পাই, অবশ্যই আমরা আইসোলেটেড পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিনা সেটা আমরা চেষ্টা করব ডায়াগনোসিস করার। সেসব ক্ষেত্রে অবশ্যই V7 থেকে V9 যদি আমাদের কনফিউশন থাকে, সেখানে আমাদের ইসিজিটা করে ফেলতে হবে। সো এখানে দেখেন এই ইসিজিটা আমরা বলেছি যে শুধুমাত্র 0.5, দ্যাট ইজ হাফ স্মল স্কোয়ার এলিভেশন হলেই সেটা পোস্টেরিয়র এমআই। সো এই ইসিজিটা আমরা যদি খেয়াল করি, দেখেন এটা হচ্ছে V7, V8, V9। এই ইসিজি গুলোতে দেখেন ST-টা কত উঠেছে। সো দিস ইজ অ্যানাদার ফিচার অফ another ECG of posterior MI, সাথে অবশ্যই তার inferior MI ও আছে। তো reciprocal change আমরা অনেক সময়ই বলি যে what do you mean by reciprocal change? সেটা হচ্ছে যে reciprocal change এটা হচ্ছে যে mirror image, যেটা যে একটা লিড দেখছে, একটা এমআই হয়েছে একটা হার্টের একটা ওয়ালে। এখন ঠিক তার অপোজিটে যে ইলেকট্রোডটা আছে তারা ঠিক তার উল্টোটা দেখতে পাবে, সেটাকে বলা হচ্ছে মিরর ইমেজ। যদি এসটি এলিভেশন হয় তাহলে মিরর ইমেজ হিসেবে সেখানে এসটি ডিপ্রেশন পাবো। সো এই যে মিরর ইমেজ চেঞ্জ, এটাকেই রিসিপ্রোকাল চেঞ্জ বলা হয়। তো যদি আমরা অ্যান্টেরিয়র ওয়াল এমআই হয়, যদি অ্যান্টেরিয়র ওয়াল এমআই হয়, তাহলে রিসিপ্রোকাল চেঞ্জ আমরা বিভিন্ন ভাবে পজিশনের উপর পাবো বিভিন্ন রকম। সো এটা আমাদের অতটা ডায়াগনোসিসের জন্য খুব একটা জরুরি নয়। এখন এলবিবি যদি একটা পেশেন্টের নতুন হয়, সেটাকে আমি বলেছিলাম যে এটাকে এসটি এলিভেটেড এমআই বলে আমরা ট্রিটমেন্ট দিব। দ্যাট মিনস তার ট্রিটমেন্ট হচ্ছে থ্রোম্বোলাইটিক্স অথবা তাকে প্রাইমারি পিসিআই করা লাগবে। কিন্তু একটা পেশেন্টের আগেই তার এলবিবি ছিল, কিন্তু একবার নতুন করে সে চেস্ট পেইন নিয়ে আছে। সো প্রিভিয়াস এলবিবি ছিল, এখন নতুন করে তার এলবিবিতে কি চেঞ্জ আসলে আমরা সেইখানে এসটি এলিভেশন এমআই এর মতো ট্রিট করব, সেটাও আমাদের জানতে হবে। এটার একটা ক্রাইটেরিয়াটার নাম আছে, এটা আমরা জানি যে এটাকে গার্বোজা ক্রাইটেরিয়া বলে। তো এই গার্বোজা ক্রাইটেরিয়াতে তিনটা আলাদা আলাদা তিনটা পয়েন্ট আছে। এই প্রতিটা
প্রতিটার যে তিনটা যে ফিচার্স আছে ক্যারেক্টারিস্টিক, তার মধ্যে প্রতিটার এক একটা ক্যারেক্টারিস্টিকের জন্য এক এক রকম পয়েন্ট আছে, ঠিক আছে। তো আমরা এই গার্বোজা ক্রাইটেরিয়া অনুযায়ী এলবিবি কে আমরা এসটি এলিভেটেড এমআই বলতে হলে আমাদের অ্যাটলিস্ট 3 পয়েন্ট অথবা মোর হতে হবে, কেমন। তো 3 পয়েন্ট আর মোর আমরা দেখছি প্রথম দুইটাতে 5 আর 3 করে, আর লাস্টে হচ্ছে 2 পয়েন্ট। সো আমাদের যদি এই 1 নাম্বার আর 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক গুলো মিলে যায় তাহলেই কিন্তু আমরা বলতে পারবো এটা এসটি এলিভেটেড এমআই। এটাকে বলা হচ্ছে গার্বোজা ইসিজি ক্রাইটেরিয়া। কি বোঝায়? তো গার্বোজা ইসিজি ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো লিডে, ঠিক আছে, 5 পয়েন্ট যেটা যে কোনো লিডে এলবিবি আছে, যে এলবিবি থাকা অবস্থায়, আমি এটা আপনাদের এলবিবি ক্লাসে বলেছিলাম যে যখন এলবিবি থাকে কোনো লিডে, ঠিক তার অপোজিটে এসটিটা উল্টো হয়ে যায়। যেদিকে কিউআরএসটা থাকে এসটি বা টিটা উল্টো দিকে থাকে, ঠিক আছে। সবসময় যদি আপরাইট থাকে কিউআরএস বা এলবিবির যে মরফোলজিটা ঠিক উল্টো দিকে থাকবে টি ওয়েভ, বাট এক্ষেত্রে কি হয় সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা কি হয়েছে, সেম কিউআরএস যেদিকে থাকছে সেই দিকে এসটি এলিভেশন হয়ে যাচ্ছে, এবং এসটি এলিভেশনটা কত হতে হবে, 1 মিলিমিটার অর মোর। যদি এরকম পাই যে কোনো লিডে, এনি লিড, একটা লিডে হলেও, সেক্ষেত্রে এখানে আমরা বলবো 5 পয়েন্ট যোগ হবে, কেমন। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড যেটা এলবিবি আছে, এলবিবির সাথে আমার এসটি সেগমেন্টটা ডিপ্রেশন হবে মোর দ্যান আর ইকুয়াল টু 1 মিলিমিটার, ঠিক আছে। সো আমার এই যে কিউআরএস সেখানে এসটিটা ডিপ্রেসড হয়ে গেছে 1 মিলিমিটার অর মোর। তো এইটাকে আমরা বলবো, এটাকে 3 পয়েন্ট হিসেবে অ্যাড করব। আর লাস্টলি যেটা, যেই দিকে এসটি সেগমেন্ট এলিভেশন আছে ঠিক উল্টো পাশে এনি লিডে যদি এসটি এলিভেশনটা উল্টো দিকে থাকে, যেমন এলবিবির কিউআরএসটা এখানে ডমিনেন্ট, তাই না। এই এলবিবির এসটি এলিভেশন এসটি এর সাথে যদি ডিপ্রেশন থাকতো তাহলে এটা কনকর্ডেন্ট হতো, আর যেহেতু কিউআরএস এ এসটা বড়, কিউআরএস টিটা উল্টো দিকে, এটাকে আমরা বলবো ডিসকর্ডেন্ট, কেমন। তো এটা যদি 5 মিলিমিটার আর মোর হয়। ইন্টারেস্টিংলি এই 2 পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, কেন, এই 2 পয়েন্ট দিয়ে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারবো না এসটি এলিভেটেড এমআই। সো আমরা যদি প্রথম দুইটা পয়েন্টই মনে রাখার চেষ্টা করি তাহলেই কিন্তু আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। একটু আমি ইসিজি দিয়ে আপনাদেরকে দেখাতে চাই, যদিও ভালো ওরকম ইসিজি পাওয়া যাচ্ছে না। তো এমনি তাহলে আমরা যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করে, আপনারা যদি না বুঝতে পারেন প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন। তাহলে প্রথমে যেটা, যে কোনো লিডে যেদিকে এলবিবি কিউআরএস আছে ঠিক সেই দিকে যদি এসটি এলিভেশন হয়, অথবা এই দিকে মনে করেন কিউআরএসটা নিচের দিকে আছে, সেই দিকে না যে উল্টো দিকে এসটিটা ডিপ্রেসড হয়ে যায়, এবং সেটা যদি 1 মিলিমিটার আর মোর হয়, মেইনলি কোন লিডে V1 থেকে V3, তাহলে আমরা এই দুটোই মনে রাখি। এই দুটো যদি 3 পয়েন্টস অর মোর হয় তাহলে সেটাকে আমরা এসটি এলিভেশন এমআই এর সমতুল্য বলবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। নাও আরেকটা ইসিজি যেটা লেফট মেন ইকুইভ্যালেন্ট ইসিজি, এখানেও ট্রিটমেন্ট সেম এসটি এলিভেটেড এমআই বলে আমরা তাকে ট্রিট করব। সেটা কি, এভিআর লিডটা দেখবো, সেখানে কখনোই এসটি এলিভেশন থাকে না, এসটিটা উল্টো দিকে থাকে। যদি কোনো কারণে 1 মিলিমিটার অর মোর হয় এসটি এলিভেশন, তাকে আমরা বলবো লেফট মেন ইকুইভ্যালেন্ট ইসিজি, ঠিক আছে। তো লেফট মেন ইকুইভ্যালেন্ট ইসিজি যদি আমরা পাই, নাম্বার 1 হচ্ছে এভিআর এ এসটি এলিভেশন পাবো 1 মিলিমিটার অর মোর, সাথে ওয়াইড স্প্রেড হরাইজন্টাল এসটি ডিপ্রেশন থাকবে। মোস্ট প্রমিনেন্ট কোথায় কোথায়, লিড 1, 2, B4 থেকে B6, কেমন। সো আমরা লেফট মেন ইকুইভ্যালেন্ট ইসিজি হতে হলে এভিআর এ 1 মিলিমিটার অর মোর, আর যে অন্য সবগুলো লিড গুলোতে আমরা এসটি ডিপ্রেশন পাবো। এটা হচ্ছে লেফট মেন ইকুইভ্যালেন্ট ইসিজি। আমরা একটা ইসিজি দেখি, এখানে যদি ভালো মতো দেখি, এভিআরটা যদি ভালো মতো খেয়াল করেন, এখানে ইসিজিতে 1 মিলিমিটার আর মোর আছে এসটি এলিভেশন, সাথে অন্যগুলোতে এসটি ডিপ্রেশন আছে। সো দিস ইজ অ্যান ইসিজি অফ লেফট মেন ইকুইভ্যালেন্ট ইসিজি, ঠিক আছে। non-ST elevated MI or unstable angina, এখন ST elevated MI টা গেল, এরপর আমি দেখবো যে non-ST elevated MI or unstable angina তে কেমন হবে। এখানেও আমরা 2-3টা জিনিস দেখে আমরা ডায়াগনোসিস করব। নাম্বার 1 হচ্ছে এসটি সেগমেন্ট, আবার সেই এসটি সেগমেন্ট, সেখানে ছিল এলিভেশন এমআই, এসটি এলিভেশন এমআই তে এখানে কি আছে, এখানে আছে
এখানে আছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন। নাম্বার 2 হচ্ছে ইদার টি ওয়েভটা ফ্ল্যাটেন্ড হয়ে যাবে অথবা ইনভার্টেড হয়ে যাবে। আর সাথে না কি আছে, চেঞ্জ হচ্ছে ওভার টাইম। আগে প্রথমবার ইসিজি নিয়েছিলেন একরকম ছিল, সেটা আবার ওভার টাইম চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ডাইনামিক এসটি সেগমেন্ট এন্ড টি ওয়েভ চেঞ্জেস। আমরা একটু দেখি যে এসটি সেগমেন্ট ডিপ্রেশনটা আসলে কেমন হয়। এটা হরাইজন্টাল হতে পারে, দেখেন এখানে এটা হরাইজন্টাল, লাইন টানলে একদম হরাইজন্টাল, অথবা এসটিটা হচ্ছে ডাউন স্লোপিং হতে পারে, আপ স্লোপিং হতে পারে। ইউজুয়ালি আপ স্লোপিং যদি হয় তাহলে সেটা নন স্পেসিফিক। হরাইজন্টাল অর ডাউন স্লোপিংটা কত হবে, যে পয়েন্ট থেকে 0.5 মিলিমিটার অর মোর, তাহলে অনেকটা পোস্টেরিয়র এমআই এর মতো এখানেও দেখবো হাফ ঘর অর মোর হলে দুইটা কন্টিগুয়াস লিডে যদি হয় তাহলে আমরা মায়োকার্ডিয়াল ইসকিমিয়া বলে ডায়াগনোসিস করতে পারবো। এটা হচ্ছে গেল এসটি সেগমেন্ট চেঞ্জ। তো এখানে যদি এই ইসিজি গুলো দেখিয়ে লেখেন লিড V4, V5, V6 এগুলোতে এসটি সেগমেন্ট চেঞ্জ আছে 2, 3, 2, 3 AVF। সো এটা কিন্তু একটা চেঞ্জ, এটা আমরা বলতে পারবো যে এখানে গ্রস একটা এসটি সেগমেন্ট চেঞ্জ আছে। এরপর যেটা টি ওয়েভ ইনভার্সন, টি ওয়েভ ইনভার্সন ইদার ফ্ল্যাটেন্ড হয়ে যাবে অথবা ডিপ হয়ে যাবে। সো ডিপ ইনভার্সন হবে কত, অ্যাট লিস্ট 1 মিলিমিটার, ঠিক আছে। সাথে যদি দুইটা লিডে থাকে, কন্টিগুয়াস লিডে থাকে which have dominant R wave, যদি R ওয়েভটা কোনো কারণে ডমিনেন্ট হয় এরকম লিডে যদি দুইটা কন্টিগুয়াস লিডে হয় তাহলে সেটাকে আমরা টি ওয়েভ ইনভার্সন বলবো। কেমন একটু দেখি, এখানে দেখেন R ওয়েভটা S ওয়েভের চেয়ে অনেক বড়, টি ওয়েভটা 1 মিলিমিটারের বেশি ডিপ এবং পরপর দুইটা কন্টিগুয়াস লিডে আছে। আবার 1 এ দেখেন, এভিএল এ দেখেন, এখানে এই দুটো কিন্তু কন্টিগুয়াস লিড। এগুলোর ক্ষেত্রে দেখেন আর ইজ মোর দ্যান এস এবং টি ওয়েভটা ডিপ ইনভার্সন হয়েছে এবং এটা 1 মিলিমিটার or more. So this is also a high feature, that is it has patient has myocardial ischemia. Now unstable angina, non-ST elevated MI এর পেশেন্ট আমাদের কাছে কিন্তু টিপিক্যাল সিম্পটম নিয়ে আসবে। ইসিজি দেখে আমরা ডায়াগনোসিস করব যে হ্যাঁ এটা নন-ST অ্যাকিউট করোনারি সিনড্রোম, বাট আমরা ট্রোপোনিন দেখে আলাদা করব যে আনস্টেবল অ্যাঞ্জাইনা না নন-ST এলিভেটেড এমআই। কেমন, তো ওল্ড এমআই আমরা অনেক সময় ইসিজি পাই এরকম যে ওল্ড এমআই ইসিজি নিয়ে আমাদের কাছে আসছে। তো ওল্ড এমআইটা আমরা কেমন পাবো, তো ওল্ড এমআই আমরা কিভাবে ডায়াগনোসিস করব, দেখেন এখানে V1, V2, V3 তে নরমালি কখনোই প্যাথোলজিক্যাল কিউএফ থাকে না। সো এখানে প্যাথোলজিক্যাল কিউএফ আছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার টিউএফটা দেখেন বাইফেজিক, দেখেন এখানে এভাবে নিচে যে আবার উঠেছে, সো টিউএফটা বাইফেজিক আছে, আর ওয়েভের প্রগ্রেশনটা নাই। সো এটা থেকে আমরা বুঝতে পারছি যে তার এই যে টিউবটা দেখেন আপ টু ল্যাটারাল ওয়াল, এই যে 1 এভিল এগুলোতে সবগুলোতেই কিউ ডেভেলপ করে গেছে। V1 থেকে V3 তে আর ওয়েভের প্রোগ্রেশন 4, কিউ ওয়েভ যেটা আমরা V1 থেকে V3 তে কখনোই পাবো না, সেখানে কিউ ওয়েভ পাচ্ছি, টিটা বাইফেজিক। সো দিস ইজ টিপিক্যাল ইসিজি অফ ওল্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফিরিয়র এমআই একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিউ ওয়েভটা অনেক বড়, ইনফিরিয়র লিডগুলোতে অনেক সময় কিউ ওয়েভ থাকে বাট কিউ ওয়েভটা সবসময় আর এর 25% এর কম হয়, বাট এখানে দেখেন কিউ ওয়েভ গুলো অনেক বড় বড় এবং এখানে টি ওয়েভটা দেখেন, টি ওয়েভটা কিন্তু ফ্ল্যাটেন্ড অথবা বাইফেজিক। সো এটা ওল্ড ইনফিরিয়র। তো আমরা তাহলে মোটামুটি কভার করেছি যে কোন কোন ইসিজি দেখলে আমরা অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই বলবো, অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই এর সাথে আর কি কি ফিচার্স থাকতে পারে, অথবা এসটি এলিভেটেড এমআই এসটি এলিভেশন নাই বাট এলভিবি আছে, অথবা লেফট বেন ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ এভিআর আছে এসটি এলিভেশন, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেক্ষেত্রে এটাকে এসটি এলিভেটেড এমআই বলে ট্রিট করব। নন এসটি এলিভেটেড এমআই যেমন ডাউন স্লোপিং অর হরাইজন্টাল এসটি ডিপ্রেশন যদি থাকে, টি ওয়েভ ইনভার্সন কতটুকু থাকলে আমরা সেটাকে নন এসটি এমআই অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা বলে ডায়াগনোসিস করব, এবং ওল্ড এমআইটা আমরা কিভাবে চিনব। তো এই ফিচার্স গুলো দেখে মোটামুটি এগুলো আমি সবগুলোই চেষ্টা করেছি কভার করার। তো এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আপাতত এই পর্যন্তই, আশা করি ইনশাআল্লাহ নেক্সট দিন আবার আপনাদের আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হব। তো এখন আমি এই লাইভ ক্লাসটা এখন বন্ধ করছি। আপনারা যদি কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।